বাজেট পেশ হলো এবং বাজেটে আমরা বেশ কিছু গিফটও পেলাম, সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব 2025-এ যে বাজেট পেশ হলো তার ফলে মিডিল ক্লাসের লাইফে প্রকৃতপক্ষে কিভাবে এফেক্ট পড়তে পারে, আমাদের কি এর ফলে আদৌ কোনো সুবিধা হবে নাকি অসুবিধা আরও বাড়তে চলেছে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত যেই জিনিসটা বলবো যে মিডিল ক্লাসের হাতে শেষ পর্যন্ত কিছু টাকা আসলো। এতদিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে মিডিল ক্লাসের স্যালারি দেখা যাবে যে প্রতি বছর 4% হারে বাড়ছে, কিন্তু যে মূল্য বৃদ্ধি সেটা 6% হয়ে যাচ্ছে অথবা 7% হয়ে যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি তো আরও বেশি, এবং মিডিল ক্লাস যেই জিনিসটায় ইনভেস্ট করে সবথেকে বেশি সেটা হলো এডুকেশন আর হেলথ কেয়ার, এবং এই দুটো জিনিসে তাদের ইনভেস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে প্রচুর টাকা একটা খরচা হতো, যার ফলে পকেটে বেশি টাকা বাঁচতো না। এই যে বাজেট হলো এবং বাজেটে আমরা দেখতে পাচ্ছি যাদের রোজগার মোটামুটি 12 লাখ টাকার কাছাকাছি, তারা অ্যাবভ বছরে 1 লাখ টাকা পর্যন্ত একটা সেভ করতে পারবে। অ্যাভারেজলি দেখলে মাস গেলে 10,000 টাকা তার হাতে এক্সট্রা থাকবে। এই যে এক্সট্রা মানিটা আসবে, সেই এক্সট্রা মানিটা আলটিমেটলি যাবে কোথায়? এই টাকাটা তো মার্কেটেই মোটামুটি রকমভাবে ঘুরবে। এই টাকাটা যখনই বাঁচবে দেখা যাবে যে একজন মধ্যবিত্ত সে হলিডেতে চলে যাবে, কোনো জায়গায় ঘুরতে চলে যাবে তার ছেলে মেয়েকে নিয়ে। কেউ হয়তো তার ছেলে মেয়েকে আর একটু ভালো স্কুলে পড়াবে, কারো দেখা যাচ্ছে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন ছিল, এতদিন করতে পারছিল না, সে এখন সেই জিনিসটা এফোর্ড করতে পারবে, যার ফলে দেখা যাবে এই টাকাগুলো আবার মার্কেটেই ঘুরে আসবে। যার ফলে আশেপাশে যারা ব্যক্তি আছে অথবা আমাদের যে এই ব্রডার ইকোনমি, এইখানে কিন্তু এই টাকাটা সার্কুলেট হবে। টাকাটা সার্কুলেশনের জন্য দেখা যাবে যে আমাদের ইকোনমির জন্য সেটা অনেকটাই ভালো হবে। কেননা আমরা যদি নোটবন্দির সময়ও দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো একটা শ্রেণীর হাতে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল, এবং যখনই তার হাতে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল, তার পরের যে শ্রেণীর লোক রয়েছে তাদের হাতেও কিন্তু অটোমেটিক্যালি টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল। তার একটা বড় কারণ হলো কোনো একজন ব্যক্তি দেখা যাবে যে কোনো একটি ফ্যাক্টরিতে কাজ করে। এখন ফ্যাক্টরিতে কাজ করার জন্য যে মালিক আছে, মালিকের হাতে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ক্যাশ ছিল, এবং সেই ক্যাশটি সে ব্যাংকে নিয়ে কোনো রকমভাবে জমা করতে পারছে না, বা যে কারণেই হোক সেটা জমা করতে পারছে না। যার ফলে তার যে ওয়ার্কার রয়েছে তাদেরকে সে স্যালারি পেমেন্ট করতে পারছে না, এবং স্যালারি না পেমেন্ট করার জন্য যে লোয়ার মিডিল ক্লাস অথবা মিডল ক্লাস অথবা লোয়ার ক্লাস ছিল তাদেরকে কিন্তু সে পেমেন্ট করতে পারছে না। তাদের হাতে টাকা কমে গেছে, এবং তাদের হাতে টাকা কমার জন্য তারা কনজিউম কম করছে, এবং কনজিউম কম করার জন্য ওভারঅল যে ইকোনমি আছে সেই ইকোনমির ওপর একটা কিন্তু বড় ইম্প্যাক্ট পড়েছিল। তার কম বেশি প্রভাব এখনও কিন্তু অল্প স্বল্প দেখা যায়। সুতরাং সমাজে মিডিল ক্লাসের হাতে যদি টাকা আসে, সেই টাকাটা আলটিমেটলি কিন্তু সার্কুলেট হয়ে সেটা কিন্তু লোয়ার ক্লাসের দিকে আস্তে আস্তে আসে, এবং সেই টাকাটা ঘুরে ফিরে আবার আপার ক্লাসের দিকে আস্তে আস্তে চলে যায়। এর ফলে কি হয়, যে সার্কুলেশনটা আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে চলতে থাকে। তাহলে মিডিল ক্লাসের হাতে কিছুটা হলেও টাকা বাড়বে। 2 নম্বর হলো মার্কেটে যে টাকার সার্কুলেশনটা, সেই সার্কুলেশনটা কিন্তু হবে। এবার 3 নম্বর যে ইম্প্যাক্ট দেখা যেতে পারে সেটা হলো প্রাইস হাইক। কেননা মার্কেটে যেহেতু মিডিল ক্লাসের হাতে টাকা আসবে, প্রত্যেকটা ব্যক্তি জানতে পারবে যে এবার মিডিল ক্লাসের হাতে টাকা এসছে। সবাই কম বেশি কিন্তু ওয়াকিবহল, একেবারে বোকা কেউ না। আজকাল বাজেট সবাই দেখে, পেপার কিন্তু কম বেশি অনেকেই পড়ে। যারা পেপার পড়ে না তারা ইউটিউব দেখে, যে কোনোভাবেই হলো সবার কাছে কিন্তু খবর আসবে। এখন কোনো ব্যক্তির ট্যাক্স বাবদ দেখা যাবে যে 10,000 টাকা মাস গেলে বাঁচছে, এবং সেই ব্যক্তি যখন মার্কেটে কোনো একটা সার্ভিস নিতে যাবে, তার যদি 10 টাকা পড়তো তাহলে দেখা যাবে তার 11 টাকা এখন খরচা হবে। কেননা প্রত্যেক ব্যক্তি চাইবে যে এই ব্যক্তির যখন একটা সোশ্যাল ডেভেলপমেন্ট হয়েছে, আমারও হোক। এইভাবে কিন্তু একটা প্রাইস হাইক হবে, কম বেশি হলেও হবে। এছাড়াও আমরা আর একটা জিনিস দেখতে পাই যে গভর্নমেন্ট যখনই ট্যাক্সের স্ল্যাব বাড়ায়, তখন কিন্তু গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে তাদেরও কিন্তু স্যালারি আস্তে আস্তে কোনোভাবে হোক বাড়ে। এর পরের বছরই দেখা যাবে একটা পে কমিশন বসার চান্স রয়েছে, এবং পে কমিশন যদি বসে সেখানেও কিন্তু একটা স্যালারি হাইক ঘটবে, এবং স্যালারি হাইকও যখন ঘটবে তখন মার্কেটে আরও একটু বেশি টাকা আসবে। তখন কিন্তু অটোমেটিক্যালি যে কোনো জিনিসের দাম বাড়বে। সেই জিনিসটা মার্কেটের জন্য সবসময় যে খারাপ তা নয়, মার্কেটে চলার জন্য এই প্রাইস হাইক অল্প স্বল্প হওয়াও প্রয়োজন, কিন্তু অতিরিক্ত হলে সেটাও কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। যার ফলে যারা দেখা যাবে যে একই জায়গায় বসে রয়েছে তাদের জন্য একটু হলেও ভাবার সময় এসছে যে এই প্রাইস হাইকগুলো ঘটবে। এবং কেউ যদি দেখা যাবে যে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবছেন, বাড়িতে হোক অথবা অন্য কোনো প্রপার্টিতে ইনভেস্ট করার কথা ভাবছেন যে 2 বছর পরে করবেন, যদি সম্ভব হয় এখন করে নেওয়া একদিকে ভালো সময়। যদি পে কমিশনের পরে একটা প্রাইস হাইক ঘটে, সেক্ষেত্রে দেখা গেল সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি একটা ঘটতে পারে। আমরা কোনো বড় ইকোনমিক্স নয় যে আমরা এত বড় জিনিস বুঝে যাব, কিন্তু ওভারঅল যে জিনিসটা বোঝা যায়
যে একটা প্রাইস হাইক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। 3 নম্বর হলো ব্ল্যাক মানির সমস্যা অল্প 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 হলেও কিন্তু কমবে। কিছু মানুষ আছে যারা কিনা বিজনেস করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিজনেসম্যানেদের ক্ষেত্রেই দেখা যায় যে তাদের একটা বিজনেস করে একটা টাকা ইনকাম হচ্ছে, এবং ইনকাম হওয়ার জন্য তারা দেখা যাচ্ছে যে প্রচুর টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে বলে তারা ট্যাক্স পেমেন্ট করছে না, এবং যার ফলে দেখা যাবে যে মার্কেটে একটা ব্ল্যাক মানির পরিমাণ বাড়ছে এবং সেই টাকাটা কোনোভাবেই আবার মার্কেটে ঘুরে যাচ্ছে না, যার ফলে সেই টাকার সার্কুলেশন ঘটছে না। এখন এত টাকা একসাথে বেড়ে যাওয়ার থেকেও বলবো যে এই ট্যাক্সের যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাবগুলো কমে যাওয়ার জন্য, যাদের দেখা যাবে যে 24-25 লাখ টাকা পর্যন্ত রোজগার, এখন দেখা যাবে যে মোটামুটি রকমভাবে 3 লাখ টাকা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আগে সেখানে 4 লাখ 4.5 লাখ টাকা পেমেন্ট করতে হতো। এখন সেই ব্যক্তি আগ্রহী হবে যে আমি বাকি টাকা এখানে দিয়ে গভর্নমেন্টের কাছে 3 লাখ টাকা, আমি বাকি 21 লাখ টাকা দিয়ে আমার টাকা হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যায় আমায় পড়তে হবে না। সে কিন্তু অনেকটা আগ্রহী হবে আগের থেকে অ্যাটলিস্ট তার ট্যাক্স পেমেন্ট করার জন্য, এবং যার ফলে কিন্তু বাজারে ব্ল্যাক মানির সমস্যা একটু হলেও কমবে। 5 নম্বর হলো রিডিউস ইনভেস্টমেন্ট অ্যান্ড সেভিংস। শর্ট টার্মে অনেক লোকেরই ভালো লাগবে যে তার একটা ইনকামের পরিমাণ বেড়েছে, অর্থাৎ ইনডাইরেক্টলি, অর্থাৎ ট্যাক্স পেমেন্ট তাকে করতে হচ্ছে না, মানে ওই টাকাটা তার একটা রোজগার হিসাবে থেকে যাচ্ছে। এর একটা সুদূর প্রসারী একটা এফেক্টও দেখা গেলে যেতে পারে। গভর্নমেন্ট ওল্ড ট্যাক্স রেজিমকে দূরে সরিয়ে রাখছে এবং এনকারেজ করছে না যে কোনো ব্যক্তি পিপিএফে ইনভেস্ট করুক, অথবা লাইফ ইন্স্যুরেন্সে ইনভেস্ট করুক, অথবা ইএলএসএসে ইনভেস্ট করুক। এই ধরনের এনকারেজমেন্টগুলো কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে খুব একটা দেখা যাচ্ছে না। হতে পারে গভর্নমেন্ট তার যে সমস্যা আছে, অর্থাৎ এই ধরনের জিনিস ট্র্যাক রাখার যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে দূরে চলে যেতে চাইছে যে আমার এতে কোনো দায় নেই, আমি কোনো ডিডাকশানের এই ঝামেলায় আমি যেতে যাব না, তুমি করলে করো, না করলে না করো। কিন্তু এর ফলে বেশ কিছু মানুষ আছেন যাদের কিনা একটু ফোর্স সেভিংসের প্রয়োজন পড়ে, অথবা কেরিয়ারের প্রথমের দিকে দেখা যাবে যে সেই ব্যক্তি খুব একটা সেভিংস করতে আগ্রহী হয় না, কিন্তু তাকে যদি গভর্নমেন্ট জোর করে কোনো ইনভেস্টমেন্ট করাতো এবং একটা প্রলোভন দেখিয়ে যে তুমি যদি এখানে ইনভেস্ট করো তাহলে তোমার ট্যাক্সের পরিমাণ কমবে, সেক্ষেত্রে সেই ব্যক্তি হয়তো করে নিতে পারত। কিন্তু এখন যেহেতু এই ধরনের প্রলোভন নেই, সেই ব্যক্তি হতে পারে যে এই ধরনের ইনভেস্টমেন্টের দিকে গেল না, যার ফলে মানুষের যে ফিউচার আছে অর্থনৈতিক দিক থেকে সেটা কিন্তু একটু সমস্যায় পড়তে পারে। কেননা সব ব্যক্তির পেনশন থাকবে না, অনেক ব্যক্তি আছে যারা কিনা প্রাইভেটে কাজ করে, এবং যার ফলে তার যে রিটায়ারমেন্ট পারপাসে যে একটা টাকা জমানোর প্রয়োজন ছিল, সেই ব্যক্তি খুব একটা ফিলই করবে না তার ইয়াং এজে এসে তার রিটায়ারমেন্টের জন্য একটা টাকা জমানোর প্রয়োজন আছে, এবং যার ফলে দেখা যাবে যে অনেক ধরনের ভুল ডিসিশান নেবে, এবং পুরো টাকাটা ট্যাক্স দিয়ে দেওয়ার পর যেহেতু সে খরচ করতে পারছে এবং সে খরচের দিকে চলে যেতে পারে, যার ফলে রিটায়ারমেন্ট প্ল্যানিংগুলো একটু মানুষ ভুল করে ফেলতে পারে, অনেক ব্যক্তি যাদের পার্সোনাল ফিনান্স সম্পর্কে খুব একটা ধারণা নেই। আর 6 নম্বর হলো কালেকশন অফ ইনডাইরেক্ট ট্যাক্স উইল ইনক্রিজ। গভর্নমেন্ট ডাইরেক্ট ট্যাক্সের যে স্ল্যাব আছে সেই স্ল্যাব বাড়িয়েছে, এবং বাড়ানোর জন্য যেই জিনিসটা হবে, ডাইরেক্ট ট্যাক্সের থেকে গভর্নমেন্টের যে কালেকশন আছে সেই কালেকশন কিন্তু কমবে। এখন প্রতি বছর কালেকশন তো কিছুটা হলেও বাড়ে। এখন দেখা যেত আগের বছর আমি ধরে নিলাম গভর্নমেন্ট কালেকশন করেছে 10 টাকা, এখন এই বছর সেটা দেখা যাবে 14 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু এই স্ল্যাব বাড়ানোর জন্য হতে পারে দেখা যাবে যে গভর্নমেন্টের 12 টাকা কালেকশন হবে, যেটা 14 টাকা হওয়ার কথা ছিল সেটা হয়তো 12 টাকা হবে। এমন নয় যে আমি আগের বছরের সাথে কম্পেয়ার করছি, হতে পারে 9 টাকা, হতে পারে 12 টাকা কালেকশন হবে, সেটা গভর্নমেন্টের ব্যক্তি আরও ভালো করে বলতে পারবে। কিন্তু কম্পেয়ার করলে যে কালেকশনটা হওয়ার কথা ছিল সেই কালেকশনটা গভর্নমেন্টের হবে না। এখন গভর্নমেন্ট তো একদিক থেকে সেই টাকা তুলবে। এর জন্য গভর্নমেন্টের যে প্ল্যানিং দেখে যে জিনিসটা মনে হচ্ছে, গভর্নমেন্ট মনে করছে যে ট্যাক্সের যে বার্ডেন আছে মিডিল ক্লাসের উপর থেকে তুলে নেওয়ার ফলে ওই টাকাটা মানুষ আবার মার্কেটে ইনভেস্ট করবে মানে কনজিউম করবে প্রোডাক্ট, এবং সেখান থেকে যে ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন হবে, অর্থাৎ জিএসটি কালেকশন হবে, সেই টাকা দিয়ে কিন্তু গভর্নমেন্টের যে ডেফিসিটটা আছে সেই ডেফিসিটটা অনেকটা পূরণ করে দেওয়া সম্ভব হলেও হতে পারে। এ সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট সেকশানে জানাবেন। সুজয় বৈদ্য, সাইনিং অফ।